শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র সূত্র। টি-20 বিশ্বকাপের খবর দিয়ে শুরু করছি। ওমানকে 26 রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। সফরকারীদের 154 রানের টার্গেটে 127 রান তুলতেই 9 উইকেট হারায় ওমান। ওমানের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত 6 রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন লিটন দাস। এরপর রানের খাতা খোলার আগেই বিদায় মেহেদী হাসানের। তৃতীয় উইকেটে 80 রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন নাইম শেখ ও সাকিব আল হাসান। 29 বলে 42 রানের ইনিংস খেলে ফেরেন সাকিব। ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নাইম শেখ ফেরেন 64 রানে। বড় স্কোরের পথে থাকা বাংলাদেশ দ্রুত সোহান, আফিফ, মুশফিক আর সাইফুদ্দিনের উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ দিকে মাহমুদুল্লাহর 10 বলে 17 রানে 153 রানে সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে 13 রানে আকিব ইলিয়াসের উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভয় ধরাচ্ছিল ওমান। দ্বিতীয় উইকেটে গড়া 34 রানের জুটি ভাঙিয়ে 21 করা কেশব প্রজাপতি ফিরলে। এক পাশে আগলে রাখা জাতিন্দর সিং 40 রানে ফিরলে আর সুবিধা করতে পারেনি ওমান। 127 রানে থামে স্বাগতিকদের ইনিংস। 4 উইকেট নেন মুস্তাফিজ আর 3 উইকেট সাকিব আল হাসানের। অমিত আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন, ওমানের ম্যাচটি কাভার করেছেন তিনি। অমিত, ওমানকে হারালেও এখনো মূল পর্বে যাওয়ার নানান হিসেব নিকেশ, এই সমীকরণটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। মূল পর্বে যেতে হলে এখন আসলে আর কি কি অনুষঙ্গ উপকরণ সমীকরণ মিলতে হবে বাংলাদেশের খাতায়? সৌমিত্র, যে সমীকরণের কথা জিজ্ঞেস করছেন, সত্যি করে বলেন তো ম্যাচটা দেখে আপনার কি মনে হয়েছে? আপনি রিপোর্টে বলছিলেন ভয় ধরিয়েছে, ভয় নাকি কাঁপন ধরিয়েছে? এই যে ওমান আপনার হৃদয়ে কাঁপন ধরাচ্ছে, এরকম একটা সহযোগী দেশ যার বিপক্ষে খেলতে গেলে 20 বছর ধরে আপনি টেস্ট খেলেন, প্রথম পর্বে এই অবস্থা হয়, কাঁপন ধরায়। 81 রানে 2 উইকেট যখন ছিল ওমানের, তখন কিন্তু ম্যাচটা বের হয়ে গিয়েছিল। ওমান জাস্ট এই ম্যাচটা বের করতে পারেনি শুধুমাত্র অভিজ্ঞতার কারণে। অভিজ্ঞতার বিষয়ে একটা টি-20 ম্যাচ কিভাবে বের করতে হয় তারা কিন্তু সেই জায়গাটা পারেনি। প্রথমে ব্যাটিং করে ছবিটা উন্নত, যেটা হয়েছে স্কটল্যান্ডের ক্ষেত্রে। স্কটল্যান্ডে প্রথম পরে যদি ব্যাটিং করতো তাদের জন্য চেস করা কঠিন হতো। অভিজ্ঞতা এই সব সময় একটা ম্যাটার করে এই জায়গাটাতেই। এখানেই কিছুটা পিছিয়ে ছিল আসলে। এরকম অনেক দর্শক কথা বলছিলেন, আসলে এখানকার যারা দর্শক এসছেন তারাও কিন্তু একটা বাংলাদেশের যে পরিমাণ সাপোর্ট পেয়েছে চিন্তা করা যায় না। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। একটা জয় অনেক সময় চেহারা বদলে দেয়। সৌমিত্র, একটা কথা বলি, যে একটা ছবিটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। 5.1 ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ক্যাচ মিস করেছেন, খুব সহজ ক্যাচ। তার আশপাশে 4-5 জন ফিল্ডার ছিল বাংলাদেশে। তখন রিয়াদের চোখের দিকে তাকানো যাচ্ছে না, পুরো বাংলাদেশের ছবির দিকে তাকানো যাচ্ছিল না। কতটা বিধ্বস্ত একটা দল, কতটা মানসিকভাবে ভেঙে পড়া একটা দল যে এরকম ক্যাচ মিস করছে, এবং পুরো দলের চেহারাটা অন্যরকম হয়ে গিয়েছিল। যদি বাংলাদেশ আজকে না জিততো এই ম্যাচ, অনেক সমীকরণ তো বাকি আছে, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট একটা সুনামি বয়ে যেত বুঝে আজকে এই ম্যাচটা। এবং বাংলাদেশের ম্যাচ কিন্তু ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সাকিব ফিরিয়েছেন, জিতেন্দার অসাধারণ ব্যাটিং করেছেন, যে টাইমিং করে ফ্লিক করে তিনি 6 মেরেছেন। বাংলাদেশের কোন ব্যাটসম্যান এরকম করে 6 সবশেষ কবে মেরেছেন আমি দেখিনি, অন্তত যত সুন্দর করে 6 তিনি মেরেছেন ফ্লিক করে। আর একটা বিষয় লেগেছে, শেষ দিকে এসে সাকিবের জোড়া আঘাত ছিল। সাকিব দুর্দান্ত ব্যাটে বোলিং করেছেন, তবে যেটা বারবারই মনে হচ্ছিল যে এখনো সমীকরণ অনেক বাকি আছে। বাংলাদেশ যদি সুপার 12-এ যেতে না পারে, এই বিশ্বকাপ শুধু না, পরের বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা রাখবে না। তখন গ্লোবাল কোয়ালিফিকেশন খেলতে হবে, ছোট ছোট দলের সাথে আঞ্চলিক খেলে 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 তাদেরকে আসতে হবে। সেটা অনেক বড় কঠিন পথ। ধন্যবাদ অমিত। বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িক শক্তিকে আর মাথা তুলতে দেবে না আওয়ামী লীগ। সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। সকালে ঢাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশঙ্কা, সাম্প্রদায়িক হামলার প্রভাব অন্যান্য দেশের সংখ্যালঘুদের ওপরও পড়তে পারে। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি যে কোনো তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানানো হয় কর্মসূচিতে। মাইনরিটিকে যদি আমরা হুমকি ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের বেশি সংখ্যক মুসলমান, তাদের জীবনের কথা, জানমালের কথা, এটাও আমাদেরকে ভাবতে হবে। আজকে যারা অপশক্তি, ধর্মান্ধ, সাম্প্রদায়িকতার রাজনীতি করে, সাম্প্রদায়িককে ব্যবহার করে, বাংলার মাটিতে তাদের ঠাঁই নাই। আজকে এই বার্তাটাই দিতে চাচ্ছি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, প্রত্যেকেই যার যার মতো স্বাধীনভাবে ধর্ম পালন করবে। শেখ রাসেলের জন্মদিনের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, মাত্র 10 বছর বয়সে ঘাতকের বুলেটে ক্ষতবিক্ষত হয়েছিল রাসেলের ছোট্ট দেহটি। আলোচনায় সেই বিভীষিকাময় সময়ের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জানান, আর কোনো শিশু যেন হত্যা নির্যাতনের শিকার না হয় সেই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সকল নাগরিক এই দেশে নিরাপদে বসবাস করবেন, ধর্ম পালন করবেন স্বাধীনভাবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এই ধরনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকার প্রধানের মনোভাব স্পষ্ট করেন মন্ত্রিপরিষদ সচিব। বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শান্তি সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার কথাও ব্রিফিংয়ে বলেন মন্ত্রিপরিষদ সচিব। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে, পাশাপাশি ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকরা। তাদের দাবি, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে, এটাই ৭১-এর ফয়সালা। দ্রুত সংশোধনী এনে মূল সংবিধান ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ চান তারা। সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সন্ধ্যায় কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের করা মানববন্ধন থেকে এসব দাবি তোলা হয়। সেখান থেকে বক্তারা হামলার ঘটনায় তদন্ত করে দ্রুত দোষীদের বিচার দাবি করেন। এই অসুর শয়তানদেরকে আমাদের বধ করতে হবে। অবিলম্বে চাই এই সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ হোক। কোথাও আগুন দিয়ে নয়, মানুষকে ভালোবেসে এগিয়ে আসুন। কোনো হামলারই বিচার হয় না, দ্যাটস এটা হচ্ছে প্রধান সমস্যা। এটা ক্রিমিনাল অ্যাক্ট, এটা কোনো ধর্মীয় সমস্যা না। সরিষার মধ্যে যদি ভূত না থাকে তাহলে কিন্তু এই অপরাধীদের সবসময় খুঁজে বের করা সম্ভব। প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তদন্ত কমিটি করে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লায় পূজা মণ্ডপে ঘটনার মূল হোতাকে চিহ্নিত করা হয়েছে, তাকে ধরতে চলছে অভিযান। দুপুরে র্যাবের এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বারবার অবস্থান বদলাচ্ছে সে, তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হবে কেন সে এমন ঘটনা ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফেসবুকে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকের তথ্য যাচাই করার তাগিদও দেন তিনি। অযথা উস্কানি না দিতে সবার প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান খান। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজা মণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। সরকার পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় তিনি কথা বলেন। মহাসচিব আরও বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজেরাই দাঙ্গা গুজব সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন নাগরিকরা স্বাধীনভাবে নিজেদের উৎসব পালন করতে পারবে না বলেও মন্তব্য করেন ফখরুল। তাই সব ধর্ম মত নির্বিশেষে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দেশের স্বাধীন নাগরিক তারা কেন তাদের ধর্মের উৎসব পালন করতে পারবে না, ভয় পাবে কেন? কারণ এই সরকার, আওয়ামী লীগের সরকার, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এই বিভাজন সৃষ্টি করে তারা এটাকে পুঁজি করে সেটাকে আবার তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা 24 ঘন্টার বর্ষণে দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, দিল্লির দক্ষিণাঞ্চলীয় সফদরজং এলাকায় সোমবার ভোর 5:30 পর্যন্ত 85 মিলিমিটার ও পালামে 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এক দশকে এটাই সর্বোচ্চ। এর আগে 1954 সালে দিল্লিতে 172.7 মিলিমিটার বৃষ্টি হয়। উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও শুরু হয়েছে ভারী বর্ষণ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। এখনও নিখোঁজ অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয় প্রশাসনের। বাড়তি সতর্কতায় এখনও রাজ্যের 11টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তবে বৃষ্টিপাত কিছুটা কমায়, গতি বেড়েছে উদ্ধার তৎপরতায়। বন্যা কবলিত এলাকায় অভিযান চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে জরুরি ত্রাণ সহায়তা। তবে বুধবার থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করছে দেশটির আবহাওয়া বিভাগ। বন্যার পানি বেরিয়ে যাওয়ার পথ করে দিতে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বাঁধ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কারিগর, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। SDG লক্ষ্যমাত্রা পূরণে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের শিক্ষা শীর্ষক এক অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপ কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা অংশ নেন। এখানে তুলে ধরা হয় শেখ হাসিনার রাজনৈতিক জীবনের চড়াই উতরাইয়ের নানা ঘটনা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লড়াইয়ের মাঝেও সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু কন্যা রাজনৈতিক লড়াই উঠে আসে আলোচনায়। কমিটির সভাপতি AK আব্দুল মোমেনের মতে, পুরো জাতি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তার অসাধারণ নেতৃত্বই বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসন দিয়েছে বলে মত দেন বক্তারা। No wonder they all vote for Sheikh Hasina. She believed that we must encourage women to be a participant in the development process. No wonder she is the leader in the women empowerment. বহির্বিশ্বের কাছে সাম্প্রদায়িক দাঙ্গা দেখিয়ে সরকার ভোটের সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সরকার বিভিন্ন সংকট দেখিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় অকারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বিএনপি, অথচ সেই সুযোগটাকে অপব্যবহার করে আজকে দেশকে বেগম খালেদা জিয়াকে তারা জেলে আটকে রেখেছে। যদি বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যদি দেশবাসী ক্ষতিগ্রস্ত হয়, আমরা সারা বিশ্বকে এই বিষয়টা আমরা জানাবো। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা ও পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা খতিয়ে দেখার ব্যাপারে জোর দেন তিনি। GM কাদের বলেন, সারা দেশে সহিংসতা রোধে সরকারের কোনো সাফল্য নেই। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির 1000 বছরের ঐতিহ্য রয়েছে, কিন্তু সেই ঐতিহ্য এখন ধ্বংস হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় যে এটাতে আমাদের দেশে ইন্টেলিজেন্স এজেন্সিতে প্রচুর মানুষ কর্মরত আছেন, তারা এই খবরটি আগের থেকে বুঝতে পারলেন না। এদের কোনো রকম কোনো অনুপ্রবেশ আছে কি না, তাদের কোনো সহযোগিতা এখানে আছে কি না, বা তারা কোনো কাজে কোনো গাফিলতি করেছে কিনা, এই বিষয়টিও আমার মনে হয় গভীরভাবে ভাবার দরকার। সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ন্ত্রণে সরকার সঠিক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। বলেন, সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই হামলা থেমে নেই। অবিলম্বে প্রধানমন্ত্রীকে দুর্ঘটনাস্থল পরিদর্শনের আহ্বানও জানান ডাক্তার জাফরুল্লাহ। বলেন, সর্বদলীয় সরকার গঠনের সময় এসেছে, তাই দ্রুত প্রধানমন্ত্রীকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতিসংঘ চড় লাগাচ্ছে, আপনার খারাপ লাগেছে কিনা জানি নাই, আমার মনে হচ্ছে ওই চড়টা আমার গালে পড়েছে। আপনাকে অনুরোধ করছি, অবসরে যান, শেখ রেহানাকে আনেন, তোফায়েলকে আনেন,
সর্বদলীয় সরকার করেন এবং এটা নিশ্চিত করেন এই ঘটনা আর কখনো আমাদের না। আমরা সব মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলি সেটা কার্যকর করব। খুলনার রূপসা থানা এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের দেয়া 3 আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এই আদেশ দেন। 6 সপ্তাহের জন্য জামিন স্থগিত করেছেন আদালত। ফলে আসামি আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরীফুল ইসলামকে কারাগারেই থাকতে হবে। গত 14 অক্টোবর বিচারপতি রেজাউল হক ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিন দেয়। ফি বাড়ল ব্যাংকের এটিএম সেবার। নগদ অর্থ উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 20 টাকা ফি নেওয়া যাবে, অন্যান্য সেবার ক্ষেত্রে আগের ফি অপরিবর্তিত। সোমবার এই সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে নিজ ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে দিতে হবে না বাড়তি চার্জ। বিশেষ করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি প্রযোজ্য হবে। মঙ্গলবার সকাল থেকে বাড়তি ফি কার্যকর হয়েছে। সেপটিক ট্যাঙ্ক বসাতে রাজধানীর বাড়ি মালিকদের 6 মাস সময় বেঁধে দিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অন্যথায় জেল জরিমানা হতে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি। দুপুরে বনানী এলাকা পরিদর্শনে গিয়ে মাত্র 20% বাড়ির পয়ঃবর্জ্য ওয়াসার সুয়ারেজ লাইনে পড়তে দেখেন মেয়র। মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করে জনশক্তি রপ্তানিকারকদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতারা। বলেন, জনশক্তি রপ্তানিকারকরা বৈধভাবে কর্মী পাঠাচ্ছে, যা কোনোভাবেই মানব পাচার হতে পারে না। তবে সংক্ষুব্ধ প্রবাসী কর্মী অভিবাসী আইনের আওতায় অভিযোগ করতে পারেন। এই গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য, অভিবাসন বিশ্লেষক, জনশক্তি রপ্তানিকারক ও সিনিয়র সাংবাদিকরা। বক্তারা বলেন, যারা অবৈধভাবে জনশক্তি বিদেশে পাঠায় তাদের অবশ্যই মানব পাচার আইনের আওতায় আনা উচিত। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে ফের মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ থেকে। শ্রেণীকক্ষে ফিরেছে প্রাণ। শিক্ষার্থীরা আপাতত উচ্ছ্বসিত হলেও দীর্ঘ সেশন জটে পড়ার শঙ্কা সবার মধ্যে। এতদিন করোনার কারণে বাসায় বসে থেকে অনেক মানসিক চাপ বেড়ে গেছিল, তো এসে ভালো লাগছে। শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী ইয়ারে যদি উন্নীত করে, এটাই আমাদের দাবি। দীর্ঘ 18 মাস পরে আমাদের বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমরা ফুল দিয়ে, মাস্ক দিয়ে, তারপর স্যানিটাইজার দিয়ে আমরা ওয়েলকাম জানিয়েছি। সরাসরি ক্লাস নেওয়ার ক্ষেত্রে যে ইন্টারঅ্যাকশনটা করা যায় সেটা কিন্তু অনলাইনে সম্ভব নয়। সেই ঘাটতিটা আজকে মিটবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সপ্তাহে আওয়ার বাড়াবো, ঘন্টা বাড়াবো, আরও যদি দরকার হয় আমরা সপ্তাহে ছুটি একদিন করব, সব পর্ষদের অনুমতি। মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ভাইয়ের পর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়েশা। মা খাদিজা আক্তার মিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে কুকুটিয়া মৃধাবাড়ি এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হন তারা। ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির সেই দৃশ্য। ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকালে মসজিদ রোডের অনুরাগ টেলিকম নামের দোকানটিতে হানা দেয় চোরের দল। মোবাইল সেট সহ নগদ টাকা লুটে সটকে পড়ে তারা। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক। বগুড়ায় ধুমধামে বিয়ে হলো বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীর। টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রের সাবেক শিক্ষার্থী তারা। কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এমদাদুলের সাথে সুমনার পরিচয় থেকে প্রেম। 5 বছরের সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে উদ্যোগ নেন তারা। সোমবার গায়ে হলুদ, কয়েকশো অতিথি আপ্যায়ন সহ বিয়ের সব আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ। বিয়ের পর থেকে টিএমএসএস এর দেয়া বাড়িতে সংসার শুরু করেছেন এই দম্পতি। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।